পশ্চিমবঙ্গের অন্যতম সেরা মেডিকেল কলেজ আরজি করে যে ঘটনাটি ঘটেছে সেটা শুধুমাত্র বাংলার নয়, গোটা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে এক নিদারুণ লজ্জার। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলেমেয়েরা এই সমস্ত নামি দামি কলেজে পড়তে যায়, অথচ এই কলকাতার নামকরা কলেজগুলোতেই ছেলেমেয়েরা সবচেয়ে আনসেফ। কেন বলছি? আজ থেকে ঠিক 1 বছর আগে যাদবপুরেই একটা ছেলে মারা গিয়েছিল, স্বপ্ননীল। নামটা মনে আছে? ভুলে গেছেন হয়তো। আজও সেই আগস্ট মাস, 1 বছর পরে সেই একই ঘটনা। কতই বা বয়স হবে মেয়েটার? 22 বছরের একটা বাচ্চা মেয়ে, যার জীবনে এখনো আস্ত একটা পথ, লম্বা পথ তার সামনে ছিল, অথচ তাকে নৃশংসভাবে ধর্ষিত এবং তাকে খুন হতে হলো। এবং কে করলো? না, যে একজন রক্ষক, সিভিক ভলেন্টিয়ার। সেদিনও যাদবপুরের বারান্দাতে কোনো সিসিটিভি ছিল না, আজও আরজি করের সেমিনার হলের বাইরে সিসিটিভি ছিল না। সেদিনও স্বপ্ননীলের দোষ ছিল যে কেন সে কলেজের সিনিয়র দাদাদের কথা শুনে চলেনি। আজও মেয়েটি ইরেসপন্সিবল ছিল, কারণ সে কেন অত রাত্রে ওইখানে একা গেছিল। এই কথাটি কে বলেছেন জানেন? ওই মেয়েটির শিক্ষাগুরু, যে আরজি করের প্রিন্সিপাল। আমার তো সন্দেহ হয় যে উনি শিক্ষাগুরু কি করে হলেন। উনি তো মানুষই নন, ডাক্তার তো অনেক দূরের কথা। 2020 সালে আমি একটা ভিডিও করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। গত বছরও আমি ভিডিও করেছিলাম, আজও ভিডিও বানিয়ে আমি আমার প্রতিবাদটা এভাবে জানিয়ে যাব। কিন্তু আপনি কি করছেন? আপনার মেরুদণ্ড তো ঠিক আছে? এইভাবে আর কতদিন গা সওয়া হিসেবে চালিয়ে যাবেন ব্যাপারটাকে? এই ঘটনা তো আমার আপনার পরিবারের যে কারুর সঙ্গে হতে পারত। আপনার মেয়ে বা আমার বোন কিংবা আমার বান্ধবী বা আপনার স্ত্রী, যে কারুর সঙ্গে ঘটে পারত। এই ঘটনা আমরা পশ্চিমবঙ্গে দেখে এসেছি। মাত্র 2 বছরের একটা শিশু থেকে 70 বছরের একজন বয়স্কা, প্রত্যেকেই রেপ হয়েছে, প্রত্যেকেই ধর্ষিত হয়েছে আমাদের রাজ্যে। আর সেখানে আমাদের সরকার কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা মিডিয়ার থেকে আমরা এগুলো শুনেছি, এগুলো ছোট ঘটনা, সাজানো ঘটনা। এই ঘটনাটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কেন? এইরকম একটি ঘৃণ্য এবং নৃশংস কাজ করার পরেও ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বক্তব্যটা দেখুন, আনন্দবাজারের এই কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে সে বলছে আমি অনুতপ্ত নই, আপনারা ফাঁসি দিতে চাইলে ফাঁসি দেন। মানে বুঝতে পারছেন কি ধরনের মানসিকতা? মানে আমার প্রশ্ন হচ্ছে যে ওই ছেলেটি কিভাবে জানতো যে ওইখানে ওই মেয়েটি ওই টাইমে ওই সময় থাকবে? আপনাদের প্রত্যেকটা মেয়েকে আমি বলছি, যার সাথে কাজ করছেন, যাদেরকে কলিগ হিসেবে বা বন্ধু হিসেবে ভাবার চেষ্টা করছেন, একবার নিজের মনে মনে ভাবুন যে আপনার সঙ্গে যারা কাজ করছে তারা আপনার সম্পর্কে কতটা ঘৃণ্য এবং হিংসাত্মক মনোভাব নিয়ে আপনার সঙ্গে চলছে। সুতরাং ভেবে চিনতে পা বাড়ান। আমি তো এটুকু আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যে অবশ্যই আপনার ব্যাগে পেপার স্প্রে কিংবা লঙ্কার গুঁড়ো সঙ্গে রাখবেন। তাদের সাথে এমন কোনো জায়গায় যাবেন যেখানে জনবহুল এলাকা, আপনি চেঁচামেচি করলে বা হাঁকলে ডাকলে অন্তত 10টা লোক জড়ো হবে। 12 তারিখ সকালে কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ বলছেন যে বাংলার মানুষ এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথাবার্তা আমাকে নিয়ে হচ্ছে তাতে আমি অত্যন্ত অপমানিত বোধ করে এই পদ থেকে রেজিগনেশন দিচ্ছি। কিন্তু আপনি একজন কলেজের প্রিন্সিপাল, আপনার সেই কলেজে এরকম নৃশংস এবং ঘৃণ্য একটা অপরাধ ঘটেছে, যেটা আপনি ওই রাত্রে গিয়ে দেখেছেন। দেখার পরে পুলিশ যখন আপনাকে বলল যে এটা আত্মহত্যা, তখন আপনি কেন প্রেস মিটিং করে বললেন না যে না, এটা আত্মহত্যা নয়, এটা একটা খুন কিংবা ধর্ষিত হয়েছে? সেটা কেন বলতে পারলেন না? আজকে আপনার অপমান বোধ হচ্ছে। আপনার কলেজে এই ঘটনা ঘটেছে, আপনাকে তো জবাবদিহি করতেই হবে মশাই। আপনি এর থেকে পালাতে চাইছেন, একটা নাটক করলেন যে আপনি রেজিগনেশন দেবেন, আর সরকারও জামাই আদর করে আপনাকে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিল। আপনি তো সাধারণ ব্যক্তি নন মশাই, আপনি শিক্ষক, শিক্ষাগুরু হতে পারেননি, আপনি তো মানুষই নন। আপনি ডাক্তার হবেন কি করে? সে তো অনেক দূর কি বাত। 22 বছরের একটা মেয়ে, চোখে স্বপ্ন নিয়ে সে গেছিল এই সরকারি মেডিকেল কলেজে পড়তে, অথচ অচিরেই তার স্বপ্নটা ভেঙে গেল। সারাদিন ডিউটি শেষে সে যখন সেমিনার হলে একটু বিশ্রাম নিতে গেল, ঠিক সেই সময় এই সমস্ত নরপিশাচগুলো তার উপরে হামলে পড়ল। যারা বলছেন যে ফাঁসি না দিয়ে অন্য কোনোভাবে শাস্তি দেওয়া হোক, আমি তাদের পক্ষে নেই। আমি বলবো এই সমস্ত নরপিশাচরা যতদিন পৃথিবীর ওপরে থাকবে ততদিন পৃথিবীর বোঝা বাড়বে। এদেরকে হয় এনকাউন্টার করুন আর নয় ফাঁসি দিন।
এদের বেঁচে থাকার অধিকার নেই। দ্বিতীয় দিন যখন এই রকম কোনো ঘৃণ্য কাজ কেউ করতে যাবে, তারা যেন সেই কাজটা করার আগে হাজার বার ভাবে যে তারা কি করতে চলেছে। আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, একজন সাধারণ মানুষ হিসেবে কিছু প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে তুলব। এক, কে বা কার আদেশে মেয়েটির বাড়িতে জানানো হলো যে মেয়েটি আত্মহত্যা করেছে, যেখানে একটা সাধারণ মানুষ দেখলে বোঝা যায় যে মেয়েটিকে খুন এবং রেপ করা হয়েছে, যার পোশাক আশাক অবিন্যস্ত, সেখানে কিভাবে বলা হলো মেয়েটিকে, যে মেয়েটির বাড়িতে যে মেয়েটি আত্মহত্যা করেছে, কার নির্দেশে বলা হলো? দুই, যেখানে মেয়েটির শরীরে দুজনের সিমেন্ট পাওয়া গেছে, সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর একজন কোথায়? সে কি প্রভাবশালী, নাকি প্রভাবশালীর কেউ, যে যার জন্য এখনও তাকে গ্রেপ্তার করা গেল না? তিন, এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কি করে জানলো যে ঠিক ওই সময়ে রাত 3টের সময় মেয়েটি সেমিনার হলে বিশ্রাম নিতে গিয়েছে? কে খবর দিল সঞ্জয় রায়কে? সঞ্জয় রায় যে সিঁড়ি বেয়ে ওই পর্যন্ত পৌঁছলো, তার কোনো খবর বা সিকিউরিটির কাছে তার কোনো খবর ছিল না কেন? চার, আরজি করের স্টুডেন্টরা শুধুমাত্র নিজেরা কেন প্রোটেস্ট করতে চাইছে? এমন তো নয় যে ওই সময়ে যারা ডিউটিতে ছিল তারাই সঞ্জয় রায়কে খবর দিয়েছিল। পাঁচ, মেয়েটি যে নতুন গাড়ি কিনেছিল সেই গাড়িটাকে কে ভাঙল? লাস্ট 6 নম্বর প্রশ্ন, এই আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে কেন তড়িঘড়ি সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করা হলো, যেখানে তার দায়বদ্ধতা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে? তদন্তের সাপেক্ষে তার ভূমিকাও একটা প্রধান হতে যাচ্ছে। তাহলে তাকে কেন এরকম হুট করে সরিয়ে অন্য কলেজে নিয়ে যাওয়া হলো, এবং সে কেন বা রিজাইন দিতে গেল? এই নাটকটা সে কেন করলো? এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। আর একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাইব এই ঘটনার পূর্ণ তদন্ত হোক, এবং আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমি হাতজোড় করে অনুরোধ করব যে আর চুপচাপ বসে থাকবেন না। এই ঘটনা আমার আপনার বাড়ির যে কারুর সঙ্গে হতে পারত, তাই নিজের মেরুদণ্ডটাকে আর বাঁকতে দেবেন না, এরপর ভেঙে যাবে। তাই প্লিজ হাতজোড় করে বলছি যে এবার অন্তত প্রতিবাদ করুন। আর সময় নেই কিন্তু।